লার্ন ইংলিশ উইথ মুস্তাফা মামুন এর পক্ষ থেকে আমি মুস্তাফা মামুন সকলকে আজকের ক্লাসে ইনভাইট করছি। আমার আজকের ক্লাসের বিষয় সেম প্যাসেজ ইংলিশ ফার্স্ট পেপার থেকে। আমরা প্রথমে একটি প্যাসেজ এখানে উপস্থাপন করব। প্যাসেজটি ইউনিট 4 লেসন 1 থেকে নেওয়া। এই প্যাসেজটি যদি পরীক্ষায় আসে তাহলে কিভাবে এর প্রশ্ন আসবে এবং এই প্রশ্নের উত্তর কীভাবে করতে হবে তা আমরা এখন আলোচনা করব। পরীক্ষায় এই প্যাসেজটি ফার্স্ট প্যাসেজ হিসেবে আসলে এইভাবে প্রশ্ন আসবে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 1, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স এ অ্যান্ড বি। অর্থাৎ এই প্যাসেজ থেকে দুটি প্রশ্ন আসবে, এ এবং বি। আমরা জানি এ নাম্বার প্রশ্নটি হবে এমসিকিউ এবং বি নাম্বার প্রশ্নটি হবে শর্ট কোয়েশ্চেন্স। তো প্রথমে আমরা প্যাসেজটি দেখব। প্যাসেজটি সকলের বোঝার স্বার্থে প্যারা আফটার প্যারা হিসেবে এখানে তুলে ধরেছি যাতে সকলের বুঝতে সুবিধা হয়। আমরা প্রথম প্যারাটি পড়ব। এখানে লেখা আছে, অ্যাজ এ চাইল্ড you must have been told to greet your elders and visitors to your home according to your culture and tradition. অর্থাৎ অ্যাজ এ চাইল্ড মানে একজন শিশু হিসেবে ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, তোমাকে বা আপনাকে অবশ্যই বলা হয়েছে। এই অংশটি প্যাসিভ ভয়েসে আছে, অর্থাৎ মাস্টের পরে হ্যাভের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল। এর মানে হচ্ছে মাস্ট যদি থাকে তাহলে এটা ফিউচার সেন্স প্রকাশ করবে, কিন্তু এরপরে যদি হ্যাভ দেওয়া থাকে তাহলে এটা পাস্ট সেন্স প্রকাশ পাচ্ছে। এবং এরপরে বিন দেওয়া হয়েছে এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল দেওয়া হয়েছে, অর্থাৎ এই অংশটি প্যাসিভ ভয়েসে আছে। অর্থাৎ আপনি কাউকে অবশ্যই বলেছেন এটা হবে না, আপনাকে অবশ্যই বলা হয়েছে। কি বলা হয়েছে? টু গ্রিট ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটার্স, অর্থাৎ সম্মান করতে বলা হয়েছে বা শ্রদ্ধা জানাতে বলা হয়েছে অথবা কুশল বিনিময় করতে বলা হয়েছে বা স্বাগত জানাতে বলা হয়েছে। কাকে? ইউর এল্ডার্স অ্যান্ড ভিজিটার্স, আপনার বড়দের এবং অতিথিদের। কোথায়? টু ইউর হোম, আপনার বাসাতে। অ্যাকর্ডিং টু ইউর কালচার অ্যান্ড ট্র্যাডিশন, আপনার সংস্কৃতি এবং ঐতিহ্য অনুযায়ী বা অনুসারে। ইউ মাস্ট অলসো হ্যাভ বিন টট, আপনাকে অবশ্যই আরও শেখানো হয়েছে টু বি পলাইট, অর্থাৎ ভদ্র হতে বলা হয়েছে। ইন কোম্পানি, অর্থাৎ যাদের সাথে আপনি উঠা বসা করেন তারাই হচ্ছে আপনার কোম্পানি। অর্থাৎ যাদের সাথে উঠা বসা করেন তাদের সাথে আপনাকে অবশ্যই ভদ্র হতে শেখানো হয়েছে। অ্যান্ড কিপ কোয়াইট, এবং শান্ত থাকতে বলা হয়েছে। ওয়াইল আদার্স, যখন অন্যরা, স্পেশালি ইউর এল্ডার্স, যখন আপনার বড়রা, বিশেষ করে আপনার বড়রা স্পিক, কথা বলে। পসিবলি ইউ অ্যাট টাইমস, সম্ভবত আপনি মাঝে মাঝে গ্রেসড সাচ স্কুলিং। গ্রেসড মানে হচ্ছে অসন্তোষ প্রকাশ করা বা বিরক্তি প্রকাশ করা। সাচ স্কুলিং, এমন আদব কায়দা। স্কুলিং শব্দের অর্থ এখানে আদব কায়দা বা শিক্ষা, অর্থাৎ এমন শিক্ষা বা এমন আদব কায়দাতে আপনি মাঝে মাঝে বিরক্ত হয়ে যান। পসিবলি, সম্ভবত অ্যাট টাইমস, মাঝে মাঝে ইউ ইভেন প্রোটেস্টেড, আপনি এমনকি প্রতিবাদও করেছেন সাচ ডিসিপ্লিন, এমন নিয়ম শৃঙ্খলার। নাও সার্টেনলি ইউ রিয়েলাইজ দ্যাট, সরি এখানে রিয়েলাইজ দেওয়া নাই, নো দেওয়া আছে। নাও সার্টেনলি ইউ নো দ্যাট, আপনি অবশ্যই এখন এটা বুঝতে পারছেন যে বা জানেন যে ইউ ক্যান্ট অলওয়েজ বিহেভ, আপনি সবসময় পারবেন না আচরণ করতে দ্য ওয়ে ইউ ওয়ান্ট, যেভাবে আপনি চান। স্পেশালি, বিশেষ করে ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, বিশেষ করে অন্যের উপস্থিতিতে। ইন দ্য প্রেজেন্স অফ আদার্স অর্থাৎ অন্যের উপস্থিতিতে। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ইউ হ্যাভ টু ফলো। দেয়ার আর, অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি দেয়ার থাকে তাহলে সেটা অর্থ বোঝাবে যে সে কোনো স্থানে কোনো কিছু আছে। তাহলে কি আছে? নিয়মকানুন আছে। বিহেভিয়ার মানে আচরণের। ইউ হ্যাভ টু ফলো, আপনাকে মেনে চলতে হবে। ইন এ কোম্পানি, অর্থাৎ যাদের সাথে আপনি উঠা বসা করেন তাদের সাথে এগুলো মেনে চলতে হবে, আচরণের নিয়মকানুন। অর্থাৎ সকলের সাথে সব ধরনের আচরণ করতে পারবেন না। উই আর সোশ্যাল বিইংস, আমরা সামাজিক জীব। অ্যান্ড হ্যাভ টু কনসিডার, এবং আমাদের বিবেচনা করতে হয় দি ইফেক্ট অফ আওয়ার বিহেভিয়ার, আমাদের যে আচরণের প্রভাবটা আমাদের বিবেচনা করতে হয় অন আদার্স, অন্যের উপরে। আমাদের যে আচরণের প্রভাবটা অন্যের উপরে কেমন হবে সেটা আমাদের বিবেচনা করতে হয়, কারণ আমরা সামাজিক জীব। কখন করতে হয়? ইভেন ইফ, এমনকি যদিও উই আর অ্যাট হোম, আমরা যদি বাসায়ও থাকি, এখানে আর মানে কিন্তু থাকা বা অবস্থান করা বোঝাচ্ছে। অ্যান্ড ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, এবং আমাদের পরিবারের সদস্যদের সাথে আলাপচারিতায় থাকি, তখনও কিন্তু আমাদের আচরণের প্রভাবটা আমাদের বিবেচনা করতে হয় তাদের উপর কেমন পড়ছে। আমি এতক্ষণ এটা মুখে মুখে ধরে ধরে পড়ে শোনালাম, এখন আমি এটা প্রমিত বাংলায় এখানে তুলে ধরছি, সেটা আবার পড়ছি। ছোটোবেলায় আপনাকে অবশ্যই আপনার সংস্কৃতি ও ঐতিহ্য অনুসারে আপনার প্রবীণদের এবং দর্শনার্থীদের আপনার বাড়িতে স্বাগত জানাতে বলা হয়েছিল। অন্যদের, বিশেষত আপনার প্রবীণরা যখন কথা বলছেন তখন আপনাকে অবশ্যই শিথিল হতে এবং চুপচাপ করে থাকতে শেখানো হয়েছিল। সম্ভবত আপনি মাঝে মাঝে এই জাতীয় আদব কায়দার প্রতি বিরক্তি প্রকাশ করেছিলেন। সম্ভবত কখনো কখনো আপনি এমন শৃঙ্খলার প্রতিবাদও করেছিলেন। এখন অবশ্যই আপনি জানেন যে আপনি সর্বদা
আপনার পছন্দ মতো আচরণ করতে পারবেন না, বিশেষত অন্যের উপস্থিতিতে। কোনো সম্পর্কের সাথে উঠা বসা করার সময় আপনাকে আচরণের কিছু নিয়ম কারণ অনুসরণ করতে হবে। আমরা সামাজিক জীব এবং অন্যের উপর আমাদের আচরণের প্রভাবটি বিবেচনা করতে হবে, এমনকি যদিও আমরা বাসায় থাকি এবং তাদের সাথে আলাপ আলোচনা করি। মুদ্রা কথা হচ্ছে যে আপনি যে কোনো গাইড বুক থেকে আপনার যে প্যাসেজটি ট্রান্সলেশন আছে সেটি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু খেয়াল রাখতে হবে যেন সেটা আপনি হুবহু না অনুসরণ করেন। অর্থাৎ আপনাকে প্যাসেজটির বাংলা অর্থ করতে হবে ভেঙে ভেঙে। আমি যেভাবে পড়লাম অ্যাজ এ চাইল্ড, একজন শিশু হিসেবে, এখানে কিন্তু প্রথম সেন্টেন্সে আমরা প্রথমেই কিন্তু ছোটোবেলায় দেওয়া আছে, অর্থাৎ এখানে অ্যাজ এ চাইল্ড মানে একজন শিশু হিসেবে দেওয়া নাই। গাইড বুকের অনুবাদের সাথে আপনার অনুবাদটা বা আমার অনুবাদের সাথে অন্য কোনো গাইডের বা একটি গাইডের সাথে আরেকটি গাইডের অনুবাদের কিন্তু শতভাগ মিল থাকবে না। সে ব্যাপারে দুশ্চিন্তা করার কিছু নেই, কিন্তু যে বিষয়ে আপনাকে দুশ্চিন্তা করতে হবে বা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আপনি যেন ফ্রেজ আফটার ফ্রেজ, ওয়ার্ড আফটার ওয়ার্ড, ক্লজ আফটার ক্লজ এবং সেন্টেন্স আফটার সেন্টেন্স এর মানে যেন আলাদা আলাদাভাবে আপনি করতে পারেন, সেটা শিখতে হবে। আমি যেভাবে দেখালাম এইভাবে আপনি যদি বাসায় বসে প্র্যাকটিস করেন, যেগুলো ওয়ার্ড মিনিং পারবেন না সেগুলো ডিকশনারি থেকে দেখে নেবেন, তাহলে কিন্তু আপনি ভালোভাবে প্যাসেজের বাংলা মিনিংটা পারবেন। এবার আমরা দেখব এই প্যাসেজটির ফার্স্ট প্যারাতে কি কি আমরা ফ্রেজ বা শর্ট নোট আছে যেগুলো আমরা বাংলায় করতে পারি। প্রথমে আছে ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড। ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড অর্থাৎ এখানে মানে হচ্ছে আপনি কাউকে বলেছেন, এটা কিন্তু না, আপনাকে অবশ্যই বলা হয়েছে। এখানে তোমাকে অবশ্যই বলা হয়েছে, আপনাকে বা তোমাকে অবশ্যই বলা হয়েছে। তারপরে আছে টু গ্রিট, এটা মানে হচ্ছে শ্রদ্ধা জানাতে বা সম্মান করতে বা স্বাগত জানাতে। তারপরে আছে টু ইয়োর কালচার অ্যান্ড ট্র্যাডিশন, এটা অ্যাকর্ডিং টু ইয়োর কালচার অ্যান্ড ট্র্যাডিশন এভাবে বসবে। তো এটার অর্থ হচ্ছে তোমাদের আপনাদের সংস্কৃতি ও প্রথা অনুযায়ী বা ঐতিহ্য অনুযায়ী। তারপর আছে টু বি পোলাইট, ভদ্র হতে। তারপরে আছে সাচ স্কুলিং, মানে এমন শিক্ষা বা এমন আদব কায়দা। তারপরে আছে হোয়াইল আদার্স স্পেশালি ইউর এল্ডার্স, অর্থাৎ যখন অন্যরা, বিশেষ করে আপনার বড়রা। তারপরে আছে কি দ্য ওয়ে ইউ ওয়ান্ট, অর্থাৎ আপনি যেভাবে চান বা তুমি যেভাবে চাও। তারপরে আছে ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, অন্যের উপস্থিতিতে, অন্যদের উপস্থিতিতে। তারপরে আছে ডিলিং উইথ আওয়ার ফ্যামিলি মেম্বার্স, অর্থাৎ আলাপচারিতা, ডিলিং আলাপচারিতা করা, কিন্তু এটার বাংলা আবার শেষে বসছে, অর্থাৎ আমাদের পরিবারের সদস্যদের সাথে আলাপচারিতা করার সময় বা আলাপচারিতার সময়। এখন আমরা এই প্যাসেজটি সেকেন্ড প্যারা পড়ব। এখানে সেকেন্ড প্যারার প্রথমে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে, আপনারা সবাই খেয়াল করবেন আমি কিভাবে বাংলা করছি, ঠিক এইভাবে আপনারা প্যাসেজের বাংলা করার চেষ্টা করবেন। উই হ্যাভ টু টার্মস, অর্থাৎ আমাদের দুটি পদ আছে টু ডিসক্রাইব, বর্ণনা করার আবার সোশ্যাল বিহেভিয়ার, আমাদের সামাজিক আচরণের। এটিকেট অ্যান্ড ম্যানার্স, দুটো টার্মস হচ্ছে, দুটো পদ কি, একটা হচ্ছে এটিকেট, একটা হচ্ছে ম্যানার্স। তাহলে আমরা প্রথমে বলেছিলাম যে উই হ্যাভ টু টার্মস, মানে আমাদের আছে দুইটা পদ বা দুইটা শব্দ, কিন্তু আমরা এটা বলতে পারি আমাদের এই আছেটাকে বড় বলবো, কী বলবো, আমাদের দুইটি শব্দ আছে কিসের, টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার, আমাদের সামাজিক আচরণ বর্ণনা করার জন্য। তাহলে আমি বাংলা কিন্তু এভাবে বলবো, শেষ থেকে বলবো, আমাদের সামাজিক আচরণ বর্ণনা করার জন্য দুটি শব্দ আছে বা দুটি পদ আছে, একটি হচ্ছে এটিকেট আর একটি হচ্ছে ম্যানার্স। এটিকেট শব্দের অর্থ হচ্ছে শিষ্টাচার, ম্যানার্স শব্দের অর্থ হচ্ছে নৈতিক আচরণ বা আচার আচরণ। এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড অ্যান্ড ইট মিনস দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি। এটিকেট শব্দের অর্থ হচ্ছে, এটিকেট এই শব্দটি হচ্ছে একটা ফরাসি শব্দ, অ্যান্ড ইট মিনস এর মানে হলো দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার, এটা মানে হচ্ছে সঠিক আচরণের নিয়মকানুন ইন সোসাইটি, সমাজে। উচ্চারণটা একটু খেয়াল করতে হবে, বানান যেভাবে দেওয়া আছে আসলে উচ্চারণ কিন্তু সেভাবে হবে না। কেউ কেউ আমরা না বুঝেই এটিকুটি বলে ফেলি, এটা এটিকুটি বলে কোনো উচ্চারণ ডিকশনারিতে নাই। আমরা নিজের ইচ্ছা থেকে নিজের মতো করে উচ্চারণ করতে পারবো না, যদিও আমাদের ব্রিটিশ অ্যাকসেন্ট আসবে না শতভাগ, তারপরেও আমাদের চেষ্টা করতে হবে ডিকশনারিতে যেভাবে ওয়ার্ডের উচ্চারণ দেওয়া আছে সেগুলো পড়ার। এটিকেট উচ্চারণটা হবে। আমি উচ্চারণ নিয়ে আরও কিছু ক্লাস পরবর্তীতে উপস্থাপন করব। যাই হোক, এটা আমরা এখন বাংলা করি। এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড, মানে হচ্ছে এটিকেট হচ্ছে একটি, শিষ্টাচার হচ্ছে একটি ফরাসি শব্দ, তবে শিষ্টাচার ফরাসি শব্দ না, ফরাসি শব্দ হচ্ছে এটিকেট।
এবং অ্যান্ড ইট মিনস এর মানে হলো দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার, এর মানে হলো সঠিক আচরণের নিয়মকানুন ইন সোসাইটি, সমাজে। এটা পৃথিবীর যে কোনো সমাজ বোঝাচ্ছে, এটাকে আমরা এটিকেট বলি। দ্য ওয়ার্ড ম্যানার্স মিনস, ম্যানার্স শব্দের অর্থ হচ্ছে দ্য বিহেভিয়ার দ্যাট ইজ কনসিডার্ড টু বি পলাইট, যাকে ধরা হয়ে থাকে মানে বিবেচনা করা, একটা আচরণ যাকে বিবেচনা করা হয় ভদ্রচিত হিসেবে, অর্থাৎ টু বি পলাইট ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার। এটা একটা নির্দিষ্ট সমাজ বা সংস্কৃতিতে ভদ্র হিসেবে বিবেচনা করা হয়, অর্থাৎ এইটা কিন্তু একটা নির্দিষ্ট সমাজের জন্য ভদ্র হিসেবে বিবেচিত যেটা আচরণ, সেটাকে আমরা ম্যানার্স বলবো। ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, কাজেই ম্যানার কিন্তু ভালো মন্দ দুটোই হতে পারে। মানে একটা নির্দিষ্ট সমাজে যেটা ভালো সেটা অন্য সমাজে ভালো নাও হতে পারে, এই জন্য বলা হয়েছে ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট ইজ এ ব্যাড ম্যানার, এটা একটা খারাপ আচরণ, টু স্পিক উইথ ফুড ইন ওয়ান্স মাউথ, মানে টু স্পিক মানে কথা বলা তো খারাপ ম্যানার না, কিন্তু উইথ ফুড ইন ওয়ান্স মাউথ অর্থাৎ কারো মুখে খাবার নিয়ে কথা বলাটা কিন্তু একটা বদাচরণ বা খারাপ আচরণ। যদিও আমাদের দেশে অধিকাংশ মানুষ খাবার টেবিলেই বেশি কথা বলি আমরা, কিন্তু এটা অন্য সমাজে কিন্তু ভালো নাও হতে পারে, খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। যেমন এখানে বলা হয়েছে ইটস এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ান্স মাউথ। নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার্ড পারসন, মানে কেউ একজন বদ আচরণের ব্যক্তিকে পছন্দ করেন না। রিমেম্বার দ্যাট, মনে রাখবেন যে এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি। মনে রাখবেন যে এটিকেট এবং ম্যানার্সটা কিন্তু এটা আলাদা হয়, ফ্রম ভ্যারি মানে আলাদা হয়। ভ্যারি এখানে বানানটা খেয়াল করতে হবে, এখানে কিন্তু ভি আর ওয়াই ভেরি দেওয়া নাই, এখানে দেওয়া হচ্ছে ভি এ আর ওয়াই ভ্যারি। ভ্যারি অর্থ হচ্ছে আলাদা হওয়া বা ভিন্ন হওয়া, এই ভ্যারি থেকে কিন্তু ভ্যারিয়াস বা ভ্যারাইটি হয়েছে। ভ্যারিয়াস মানে বিভিন্ন আর ভ্যারাইটি মানে বৈচিত্র্য। যাই হোক, এখানে ভার্ব আকারে দেওয়া হয়েছে, এর অর্থ হচ্ছে আলাদা হয়। কোত্থেকে আলাদা হয়? ফ্রম কালচার টু কালচার, অর্থাৎ এক সংস্কৃতি থেকে অন্য সংস্কৃতিতে আলাদা হয়। অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি, এবং এক সমাজ থেকে অন্য সমাজে। We learn etiquette and manners from our parents, families and various institutions such as schools, colleges or professional bodies. এর অর্থ হচ্ছে উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স, মানে হচ্ছে আমরা শিষ্টাচার এবং নৈতিক আচরণ শিখি ফ্রম আওয়ার প্যারেন্টস, ফ্যামিলিজ অ্যান্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশনস, আমাদের বাবা মা, পরিবার পরিজন এবং বিভিন্ন প্রতিষ্ঠান হতে আমরা কিন্তু শিখি। ফ্রম মানে হতে, সাচ এজ যেমন স্কুলস, কলেজেস আর প্রফেশনাল বডিজ, এটা হচ্ছে বিদ্যালয়, মহাবিদ্যালয় অথবা পেশাদারি প্রতিষ্ঠান হতে। এখানে বডিজ মানে কিন্তু শরীর নয়, বডি মানে এখানে প্রতিষ্ঠান, এবং অনেক প্রতিষ্ঠান আছে তাই এখানে বডিজ প্লুরাল ফর্ম করা হয়েছে। পেশাদার অনেক প্রতিষ্ঠান আছে, সেগুলো থেকে আমরা কিন্তু শুধু স্কুল কলেজ থেকে না, পেশাদারের অন্যান্য প্রতিষ্ঠান থেকেও, যেমন ব্যাংক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এই সমস্ত জায়গা থেকেও আমরা, পৌরসভা, সিটি কর্পোরেশন, এই সমস্ত জায়গা থেকে আমাদের ম্যানার এবং এটিকেট আমরা শিখে থাকি। দেয়ার রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশনস। এখানে সেন্টেন্সটি শেষ হয়নি, তারপরে আমি মানে করছি। দেয়ার রুলস মানে নিয়মকানুন আছে। আমি আগেই বলেছি দেয়ার আর থাকলে, দেয়ার ইজ থাকলে কোনো স্থানে কোনো কিছু আছে সেটাই বোঝাবে। তাহলে এখানে আছে আর কেন হয়েছে? অনেকগুলো আছে নিয়মকানুন, এই জন্য আর হয়েছে। অনেক এখানে উল্লেখ করা হয়নি। নিয়মকানুন আছে অফ বিহেভিয়ার, আচরণের, অফ অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশনস, অর্থাৎ সকল ধরনের সামাজিক অনুষ্ঠান উপলক্ষের জন্য আচরণের নিয়মকানুন আছে। অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম, এবং এটা গুরুত্বপূর্ণ সেগুলো শেখা, অ্যান্ড প্র্যাকটিস দেম, সেগুলো চর্চা করা ইন এভরিডে লাইফ, প্রতিদিনকার জীবনে। আমাদের প্রতিদিনকার জীবনে এগুলো শেখা এবং চর্চা করা খুবই জরুরি। দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন এ ওয়েডিং রিসেপশন, অর্থাৎ যে আচার আচরণগুলো সঠিক একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে, উইল নট ডু, এটা চলবে না ইন এ ডিবেটিং ক্লাব, সেটা একটা বিতর্ক ক্লাবে চলবে না। অর্থাৎ বিয়েবাড়িতে নাচা গানা চলবে, কিন্তু বিতর্ক অনুষ্ঠানে কিন্তু নাচা গানা চলবে না। অর্থাৎ সেখানে যে আচার আচরণটা সঠিক সেটা একটা ডিবেটিং ক্লাবে চলবে না। আবার ডিবেটিং ক্লাবে যেটা চলবে সেটা কিন্তু ওয়েডিং রিসেপশনে চলবে না। আমরা এখন এই প্যারাটির প্রমিত বাংলায় যে অনুবাদ দেওয়া হচ্ছে সেটি এখন পড়ব। আমাদের
আমাদের সামাজিক আচরণের বর্ণনা দেওয়ার জন্য আমাদের দুটি পদ রয়েছে, শিষ্টাচার এবং নৈতিক আচরণ। শিষ্টাচার একটি ফরাসি শব্দ, এখানে শিষ্টাচার ফরাসি শব্দ না, শিষ্টাচার বাংলায় শব্দ। এখানে যে এটিকেট দেওয়া আছে সেটা ফরাসি শব্দ, এবং এর অর্থ সমাজে সঠিক আচরণের নিয়ম। নৈতিক আচরণ শব্দের অর্থ এমন আচরণ যা একটি নির্দিষ্ট সমাজ বা সংস্কৃতিতে ভদ্র বলে বিবেচিত হয়। শিষ্টাচার ভালো বা খারাপ হতে পারে। উদাহরণস্বরূপ, কারোর মুখে খাবার নিয়ে কথা বলা বাজে পদ্ধতি। খারাপ আচরণের মানুষটিকে কেউ পছন্দ করে না। মনে রাখতে হবে, নৈতিক আচরণ এবং শিষ্টাচার সংস্কৃতি থেকে সংস্কৃতিতে এবং সমাজ থেকে সমাজে পরিবর্তিত হয়। আমরা আমাদের বাবা মা, পরিবার এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন স্কুল, কলেজ বা পেশাদার সংস্থার কাছ থেকে নৈতিক আচরণ, শিষ্টাচার শিখি। সকল ধরনের সামাজিক অনুষ্ঠানে আচার-আচরণের নিয়মকানুন রয়েছে এবং এগুলি শেখা এবং দৈনন্দিন জীবনে অনুসরণ করা গুরুত্বপূর্ণ। যে আচরণগুলো বিবাহ সম্বর্ধনায় সঠিক, তা একটি ডিবেটিং ক্লাবে চলবে না। এবার আমরা পরের প্যারাটি দেখব। সম্ভবত এটি একটি শেষ প্যারা, এই প্যাসেজের শেষ প্যারা। আমরা এটা পড়ব। Therefore we have to be careful about etiquette and manners. কাজেই আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের শিষ্টাচার এবং নৈতিক আচরণের বিষয়ে। আমরা জানি হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, এটা কতখানি গুরুত্বপূর্ণ টু সে প্লিজ অ্যান্ড থ্যাংক ইউ। অর্থাৎ প্লিজ এবং থ্যাংক ইউ বলা কতটা গুরুত্বপূর্ণ আমরা এটা জানি। কোথায় বলতে হয়? ইন এভরিডে লাইফ, প্রতিদিনকার জীবনে আমাদের প্লিজ এবং থ্যাংক ইউ বলা কতখানি গুরুত্বপূর্ণ এটা আমরা জানি। এ ফিউ মোর পলাইট এক্সপ্রেশনস, আরও কিছু ভদ্রোচিত অভিব্যক্তি আছে, সাচ এজ পার্ডন মি, আমাকে মাফ করবেন, বা এক্সকিউজ মিও হয়, মে আই ও কারণ নীতিতে ব্যবহার হয়, এটসেট্রা আর বাউন্ড, এগুলো বাধ্য হয় কি করতে? টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট, আপনার দিনটাকে আরামদায়ক এবং স্বস্তিদায়ক করতে কতখানি বাধ্য হয় আমরা সেগুলো জানি। এগুলো এবং আরও অনেকগুলো অভিব্যক্তি আছে। এখন আমরা একটু দেখব প্রমিত বাংলায় এর অনুবাদ কীভাবে দিয়েছি। অতএব নৈতিক আচরণ এবং শিষ্টাচার সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। উই হ্যাভ টু বি কেয়ারফুল, মানে আমাদের সতর্ক থাকতে হবে। আমরা জানি যে প্রতিদিনের জীবনে প্লিজ এবং থ্যাংক ইউ বলাটা কতখানি গুরুত্বপূর্ণ। আরও কিছু নম্র অভিব্যক্তি, জ্ঞাপন বা মত প্রকাশ আছে। এক্সপ্রেশন শব্দের অর্থ হচ্ছে এখানে অভিব্যক্তি বা জ্ঞাপন বা মত প্রকাশ, যেভাবে আমরা বলে থাকি। যেমন এখানে পার্ডন মি, মে আই দেওয়া আছে, অর্থাৎ পার্ডন মি মানে আমাকে ক্ষমা করুন, আর মে আই মানে আমি কি পারি, আসতে পারি, কথা বলতে পারি ইত্যাদি ক্ষেত্রে। ইত্যাদি আপনার দিনটি স্বাচ্ছন্দ্যময় এবং মনোরম করতে বাধ্য। এখন আমরা দেখব এই প্যাসেজটি যদি ফার্স্ট প্যাসেজ হিসেবে আসে তাহলে আমাদের প্রশ্ন কীভাবে আসতে পারে। যেমন প্রথমেই দেওয়া হয়েছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স এ অ্যান্ড বি, অর্থাৎ এ নাম্বার প্রশ্ন আসলে সেটা এমসিকিউ আসবে, বি নাম্বার প্রশ্ন সেটা শর্ট কোয়েশ্চেন্স। আমরা এখন এ নাম্বার প্রশ্নটি এমসিকিউ কীভাবে আসবে সেটা দেখব। এ নাম্বার প্রশ্নটি আসবে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে প্রশ্ন দেওয়া থাকবে পাঁচটির এক একটি আবার 4টি করে অপশন দেওয়া থাকবে। এই 4টির মধ্যে যে কোনো একটি কারেক্ট অ্যান্সার হবে। প্রথম প্রশ্নটি দেওয়া হয়েছে দ্য ওয়ার্ড গ্র্যাজ রিফার্স টু, মানে গ্র্যাজ শব্দটি বলতে আসলে কী বোঝাচ্ছে। 1 নম্বরে দেওয়া হয়েছে অ্যানোয়েন্স মানে বিরক্তি, 2 নম্বরে দেওয়া হয়েছে অফেন্স মানে অপরাধ, 3 নম্বরে দেওয়া হচ্ছে কমপ্লেন মানে অভিযোগ, আর 4 নম্বরে দেওয়া হচ্ছে অ্যানিমেসিটি মানে হচ্ছে শত্রুতা। আসলে আমরা দেখবো আসলে এটা হচ্ছে বিরক্তি প্রকাশ করা। তাহলে অ্যান্সারটি কী হলো? আমরা দেখতে পাচ্ছি এটা অ্যানোয়েন্স হবে। অ্যানোয়েন্সের টিক চিহ্ন দিয়েছি আমরা, কিন্তু পরীক্ষার হলে আপনারা খালি শুধুমাত্র অ্যান্সারটা লিখে রাখবেন, কারেক্ট মার্ক বা টিক মার্কটা না দিলে চলবে। তো আমরা এখানে বোঝার সাথে এখানে টিক মার্ক দিয়েছি। বি নম্বরের প্রশ্ন হচ্ছে ইফ দেয়ার আর এল্ডার্স অর ভিজিটর্স অ্যাট ইউর হোম, যদি আপনার বাসায় প্রবীণরা বা দর্শনার্থীরা থাকে, অর্থাৎ আপনার বড়রা বা অতিথিরা থাকে, দ্য প্রপার অ্যাটিটিউড টুয়ার্ডস দেম, তাদের প্রতি আপনার যথাযথ দৃষ্টিভঙ্গি কেমন হবে? ডজ দেম অর্থাৎ তাদেরকে ধোকা দেওয়া, অ্যাকোজ দেম মানে তাদেরকে সম্মান করা, অ্যাভয়েড দেম মানে হচ্ছে তাদেরকে এড়িয়ে চলা, শান দেম মানে এড়িয়ে চলা, এটাও এড়িয়ে চলা। তাহলে কোনটা হবে? আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকোজ দেম, অর্থাৎ তাদেরকে সম্মান দেখানো বা শ্রদ্ধা জ্ঞাপন করা। আর এই যে ডজ দেম এটা হচ্ছে কারোর সাথে ধোকাবাজি করা, অ্যাভয়েড দেম এড়িয়ে চলা, শান দেম এটাও মানে এড়িয়ে চলা। সুতরাং এটা হবে অ্যাকোজ দেম, তাদেরকে আমাদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে। আমরা এখন আরও কিছু প্রশ্ন এমসিকিউ এখানে উপস্থাপন করেছি এবং সেগুলোর উত্তর কীভাবে করতে হবে
এখন আলোচনা করছি। দেওয়া আছে সি নাম্বার প্রশ্ন হচ্ছে ম্যানার্স কুড বি বেস্ট রিপ্লেসড বাই। ম্যানার্স শব্দটি আসলে কার দ্বারা প্রতিস্থাপন হতে পারে এখানে? প্রথমে দেওয়া আছে অ্যাফেবল বিহেভিয়ার মানে ভদ্র আচরণ, এটাই হওয়ার সম্ভাবনা আছে। তারপরেও আমরা পরের তিনটি পড়তে হবে, কারণ পরের তিনটে দিয়ে যদি অর্থ আসে তাহলে সেগুলো উত্তর হতে পারে। যেমন পরেরটা আছে রাফ বিহেভিয়ার মানে অমার্জিত আচরণ, সুতরাং এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরে আছে শার্লি বিহেভিয়ার, এটা হচ্ছে অভদ্রচিত আচরণ, এটা হওয়ার সম্ভাবনা নেই। মিন বিহেভিয়ার মানে এটা অভদ্রচিত আচরণ, এটা হওয়ার সম্ভাবনা নেই। তাহলে আমাদের সি ম্যানার্স কুড বি বেস্ট রিপ্লেসড বাই অ্যাফেবল বিহেভিয়ার, এটাই হবে অ্যান্সার হলো অ্যাফেবল বিহেভিয়ার। ডি নাম্বার হচ্ছে প্রফেশনাল বডিজ ইন দ্য থার্ড প্যারাগ্রাফ রিফার্স টু। প্রফেশনাল বডিজ বলতে বোঝাচ্ছে কি, তৃতীয় প্যারাতে এখানে আমরা বলেছি যেটা হচ্ছে পেশাদারি প্রতিষ্ঠান, কিন্তু এখানে দেখি কি অপশনে দেওয়া আছে চারটি। অ্যামেচার ইনস্টিটিউশন সেটা হচ্ছে যে শারীরিক কলাকৌশল প্রদর্শন করে যে প্রতিষ্ঠান, সেটা না, এটা নয়। একটা হচ্ছে অকুপেশনাল ইনস্টিটিউশনস মানে হচ্ছে এটাই পেশাদারি প্রতিষ্ঠান। ডোমেস্টিক ইনস্টিটিউশনস মানে এটা হচ্ছে গৃহস্থালীর প্রতিষ্ঠান, এটাও হবে না। কনফিডেন্সিয়াল ইনস্টিটিউশনস মানে গোপনীয় প্রতিষ্ঠান, এটাও নয়, আমরা গোপনীয় কোনো প্রতিষ্ঠান থেকে নয়। তাহলে এটা অ্যান্সার হবে অকুপেশনাল ইনস্টিটিউশন থেকে। হ্যাঁ, অকুপেশনাল ইনস্টিটিউশনস। এবার আমরা ই নাম্বার প্রশ্নটি দেখব। লেখা আছে দ্য টার্ম এক্সকিউজ মি ইজ ইউজড অ্যাজ, অর্থাৎ শব্দ এক্সকিউজ মি এই যে শব্দগুচ্ছটা এটা আসলে কী বোঝানো হয়েছে। একটা হচ্ছে এ নাম্বারে দেখতে, এক নম্বরে দেওয়া আছে হার্শ এক্সপ্রেশন, দুই নম্বরে ইমপলাইট এক্সপ্রেশন, তিন নম্বরে পলাইট এক্সপ্রেশন, চার নম্বরে ইউজুয়াল এক্সপ্রেশন। এক্সকিউজ মি শব্দটি বা পদটি এর ব্যবহার হয় ভদ্রচিত আচরণ হিসেবে, ভদ্রচিত অভিব্যক্তি হিসেবে, সুতরাং এটা 3 নাম্বার হবে। আমরা দেখতে পাচ্ছি এটা 3 নাম্বার অ্যান্সার, পলাইট এক্সপ্রেশন হলো। এরপরে দেওয়া আছে হোয়াট ডাজ দ্য ফ্রেজ অ্যাট টাইমস মিন। অ্যাট টাইমস শব্দের অর্থ কি? এটা রেয়ারলি মানে খুব কম, এটা আছে সামটাইম মানে মাঝে মাঝে, একটা আছে মানে সামটাইম মানে মাঝে মাঝে না কিছু সময়, আর সামটাইমস একসাথে থাকলে এটা মাঝে মাঝে হবে। হার্ডলি মানে কদাচিৎ, অর্থাৎ 1 আর 4-এর অর্থ একই, রেয়ারলি হার্ডলি মানে একই রকম। কিন্তু সামটাইমস এখানে 3 নম্বরে যেটা আছে সেটাই মানে মাঝে মাঝে, আর সামটাইম যেটা আলাদা আলাদা আছে সেটা কিন্তু মাঝে মাঝে না, এটা মানে কিছু সময় বোঝানো হয়েছে, সুতরাং কারেক্ট অ্যান্সার হবে সামটাইমস। তবে দেওয়া আছে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডিসিপ্লিনিং রিফার টু ইন দ্য প্যাসেজ। ডিসিপ্লিন শব্দের অর্থ কি এখানে আমরা দেখি। প্রথমে দেওয়া আছে গেইনিং নলেজ ইন এ পার্টিকুলার সাবজেক্ট, অর্থাৎ হচ্ছে কোনো বিশেষ বিষয়ে জ্ঞান অর্জন করা। কোনো বিশেষ বিষয়ে জ্ঞান অর্জন করাটা কিন্তু ডিসিপ্লিনিং না, সুতরাং এটা হবে না। মেইনটেনিং ডিসিপ্লিন ইন স্কুলে শৃঙ্খলা মেনে চলা, এটাও না। মেইনটেনিং রুলস ইন দ্য প্লেগ্রাউন্ড, খেলার মাঠে নিয়মকানুন মেনে চলা, এটাও ডিসিপ্লিন না। এটা হচ্ছে কি টু ট্রেন চিলড্রেন টু অবি এ পার্টিকুলার রুলস অফ বিহেভিং, অর্থাৎ শিশুদের প্রশিক্ষণ দেওয়া টু অবে এ পার্টিকুলার রুলস মানে একটা নির্দিষ্ট নিয়মকানুন অফ বিহেভিং আচরণের, সুতরাং এই 4 নাম্বারটি এখানে অ্যান্সার হবে। আচ্ছা, এখন আমরা দেখব শর্ট কোশ্চেন। এই প্যাসেজটি যদি ফার্স্ট প্যাসেজে আসে তাহলে MCQ 5 নম্বরে যেমন থাকবে, আবার আরও 5টি শর্ট কোশ্চেন থাকবে, এক একটি প্রশ্নে নম্বর 2। আমি চর্চার খাতিরে এখানে একটা বেশি দিয়েছি। আমরা এখন দেখব এই প্রশ্নগুলোর অ্যান্সার কীভাবে পরীক্ষায় সহজে করতে হয়। প্রথম প্রশ্ন আছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য টার্মস এটিকেট অ্যান্ড ম্যানার্স, অর্থাৎ তুমি কি বোঝো বা আপনি কী বোঝেন এই শব্দ দুটির দ্বারা, এটিকেট এবং ম্যানার্স দ্বারা কী বোঝেন। আমরা অনেকে যারা প্রশ্ন বুঝি না তারা করি কি যে প্যাসেজ থেকে এই ধরনের পেলে হুবহু তুলে দেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রেও কখনো কখনো অ্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটা শতভাগ থাকে না। তাহলে আমরা দেখি যে আসলে অ্যান্সারটা কীভাবে করতে হবে। এ নাম্বার যে এটা আসলে 1-এর বি নাম্বারে এ নাম্বার অ্যান্সারটা কী আসবে আমরা দেখি। লেখা আছে এটিকেট ইজ এ ফ্রেঞ্চ ওয়ার্ড and it means the rules of correct behavior in society. The word manners means the behavior that is considered to be polite in a particular society or culture. তাহলে আমরা যারা একটু প্যাসেজটা মোটামুটি মন দিয়ে পড়েছি তারা দেখেছি যে অনেকটা হুবহুই প্যাসেজ থেকে তুলে দেওয়া হয়েছে, অর্থাৎ আমি একটু আগে বললাম যে অনেক সময় এটা মিলে যাওয়ার সম্ভাবনা আছে। প্যাসেজ যে প্রশ্ন আসবে সেটা প্যাসেজ থেকে তুলে দিলেও অনেকটা হয়ে যাবে, তবে এটা শতভাগ হবে না। আপনার প্রশ্নটি যদি সেই ধরনের হয়ে যায় যে প্যাসেজে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে কোশ্চেনটি এসছে, তাহলে সেভাবে আপনি যদি হুবহু প্যাসেজ থেকে তুলে দেন তাহলে আপনার অ্যান্সারটাও সঠিক হবে এবং আপনি এখানে ফুল মার্কস পাবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই নাম্বারটা প্যাসেজ থেকে কিন্তু মোটামুটি হুবহুই তুলে ধরা হয়েছে, তাহলে এখানে আমরা অন্তত 2 নম্বর পাওয়ার আশা রাখি।
এর বি নাম্বার প্রশ্ন হচ্ছে হোয়াই ইজ ইট সো ইম্পর্ট্যান্ট টু লার্ন প্রপার এটিকেট অ্যান্ড ম্যানার্স। এখানে বলা হয়েছে যে কেন এটা এত জরুরি এগুলো শেখা, অর্থাৎ প্রপার এটিকেট এবং ম্যানার্স শেখা কেন এত জরুরি। আমরা দেখি বি নাম্বার অ্যান্সার কী হবে। টু লার্ন প্রপার এটিকেট অ্যান্ড ম্যানার্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু মেক আওয়ার ওয়ে অফ লাইফ স্মুথ অ্যান্ড প্লেজেন্ট। এই অংশটি আমরা প্যাসেজ থেকে হুবহু তুলে ধরিনি, আমরা কিছুটা চেঞ্জ করেছি। অর্থাৎ আমাদের কিছুটা নিজে থেকে লেখার অভ্যাস করতে হয়। অর্থাৎ এই যে আমরা বললাম যে এগুলো কেন জরুরি, তাহলে এখানে হচ্ছে সাবজেক্ট অর্থাৎ জরুরি কী জরুরি, টু লার্ন প্রপার এটিকেট অ্যান্ড ম্যানার্স। আমরা এই অংশটা তুলে ধরেছি এখানে সাবজেক্টে হুবহু টু লার্ন প্রপার এটিকেট অ্যান্ড ম্যানার্স, তারপরে দিয়েছি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে আছে ছিল সো ইম্পর্ট্যান্ট, আমি দিলাম এখানে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কেন জরুরি? টু মেক আওয়ার ওয়ে অফ লাইফ, আমাদের জীবনের চলার পথ থেকে করার জন্য, কী করার জন্য? স্মুথ অ্যান্ড প্লেজেন্ট, অর্থাৎ স্বাচ্ছন্দ্যময় এবং আরামদায়ক করার জন্য এগুলো শেখা জরুরি। অর্থাৎ আমরা যদি আমাদের চলার পথে ইন আওয়ার ওয়ে অফ লাইফ আমরা যদি এডুকেট অ্যান্ড ম্যানার্স না চলি, তাহলে আমরা বিভিন্ন সমস্যায় পড়ে যাব এবং মানুষ আমাদের পছন্দ করবে না এবং কেউ আমাদের সাথে মিশতেও চাইবে না বা আমাদের অনেক সমস্যা হবে। তো সুতরাং এগুলো আমাদের চলার পথটাকে আরামদায়ক এবং স্বাচ্ছন্দ্যময় করার জন্য এগুলো এই এটিকেট এবং ম্যানার্স শেখা জরুরি, খুবই জরুরি বা খুবই গুরুত্বপূর্ণ। সি নম্বর প্রশ্ন হচ্ছে হোয়াই এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি। এটিকেট এবং ম্যানার্স কেন আলাদা হয়? এখানে কোশ্চেনে ডু থাকলে ভালো হতো যে হোয়াই ডু এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি, কেন আলাদা হয়, গিভ রিজনস অ্যান্ড এক্সাম্পল, কারণ এবং উদাহরণ দাও। আমরা দেখি সি নম্বর অ্যান্সারটা কীভাবে করবো। আমরা দেওয়া হচ্ছে এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি ফ্রম ডিফারেন্ট কালচার্স অ্যান্ড ডিফারেন্ট সোসাইটিজ টু সোসাইটিজ, অর্থাৎ বিভিন্ন সংস্কৃতি থেকে সংস্কৃতি এবং বিভিন্ন সমাজ থেকে সমাজে এটিকেট ম্যানার্স আলাদা হয়। কেন আলাদা হয় এর কারণটা এবং উদাহরণ দেবো। যেমন হ্যান্স দ্য ম্যানার্স অ্যান্ড এটিকেট হুইচ আর কারেক্ট ইন ওয়ান সোসাইটি, এই কারণে ম্যানার্স এবং এটিকেট যেটা একটা সমাজে সঠিক, মে বি ইনঅ্যাপ্রোপ্রিয়েট, সেটা কী হতে পারে, অযাচিত বা উপযুক্ত নাও হতে পারে ইন অ্যানাদার সোসাইটি, আরেকটা সমাজে। আমরা এখানে 2 থেকে 3টে সেন্টেন্সের মধ্যে অ্যান্সার করার চেষ্টা করব, কারণ অতিরিক্ত বড় অ্যান্সার করলে সেগুলো আসলে শর্ট কোশ্চেনের অ্যান্সার হয় না, তাই আমরা ছোটো করে উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এখানে কী বুঝলাম যে ম্যানার বা এটিকেটটা একটা সমাজে সঠিক, সেটা অন্য সমাজে অযাচিত বা অনুপযুক্ত হতে পারে। আচ্ছা, এবার আমরা ডি নম্বর প্রশ্নের অ্যান্সার দেখব কী হতে পারে। ডি নম্বর প্রশ্ন আছে যে হাউ ডু উই লার্ন প্রপার মুড অফ বিহেভিয়ার, অর্থাৎ কীভাবে আমরা যথাযথ আচরণ শিখতে পারি। আমরা অ্যান্সারটা দেখতে পাচ্ছি, লেখা আছে উই লার্ন প্রপার মুড অফ বিহেভিয়ার্স ফ্রম আওয়ার প্যারেন্টস। কীভাবে শিখতে পারি? আমাদের বাবা মার কাছ থেকে, ফ্যামিলিজ অ্যান্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশনস, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, সাচ এজ স্কুলস, কলেজেস বা প্রফেশনাল বডিজ। এই অংশটি আমরা প্যাসেজ থেকে মোটামুটি হুবহুই তুলে ধরেছি। এখানে অ্যান্সার আমরা সঠিকভাবে নেব এবং এটা ফুল মার্কসই পাবো ইনশাআল্লাহ। এই নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে হোয়াট শুড ইউ ডু ইন দ্য প্রেজেন্স অফ দি এল্ডার্স, অর্থাৎ আপনার কী করা উচিত, বড়দের উপস্থিতিতে আপনার কী করা উচিত। আমরা এখন দেখব এই নম্বর প্রশ্নের উত্তর কী। ইন দ্য প্রেজেন্স অফ এল্ডার্স, অর্থাৎ বড়দের উপস্থিতিতে উই শুড বিহেভ পলাইটলি, আমাদের ভদ্রোচিতভাবে আচরণ করা উচিত। স্পেশালি উই হ্যাভ টু টক টু দেম, আমাদের তাদের সাথে কথা বলা উচিত উইথ দেয়ার পারমিশন, তাদের অনুমতি নিয়ে। অ্যান্সারটা কী দেওয়া হলো, ইন দ্য প্রেজেন্স অফ এল্ডার্স উই শুড বিহেভ পলাইটলি, আমাদের বড়দের উপস্থিতিতে ভদ্রভাবে তাদের সাথে আচরণ করা উচিত। স্পেশালি বিশেষ করে উই হ্যাভ টু টক টু দেম, আমাদের তাদের সাথে কথা বলতে হবে উইথ দেয়ার পারমিশন, তাদের পরামর্শ নিয়ে বা তাদের অনুমতি নিয়ে। এবার আমরা চর্চা করার জন্য আরেকটি প্রশ্ন বেশি রেখেছি। এখানের প্রশ্ন দেওয়া আছে হাউ ডাজ এ চাইল্ড গেট অ্যাকোয়েন্টেড উইথ ইটস কালচার, কীভাবে একটা শিশু তার সংস্কৃতির সাথে পরিচিত হয়। রাইট 2 to 3 সেন্টেন্সেস ইন দিস রিগার্ড, এই বিষয়ে 2 থেকে 3টে সেন্টেন্স লিখুন। আমরা দেখি কীভাবে অ্যান্সারটা হচ্ছে। এ চাইল্ড ইউজুয়ালি গেটস, ডাজের সাথে আছে, এটা গেটের সাথে চলে আসবে। এ চাইল্ড ইউজুয়ালি গেটস অ্যাকোয়েন্টেড উইথ ইটস কালচার ফ্রম ইটস ফ্যামিলি ফার্স্ট, অর্থাৎ প্রথমে তার পরিবার থেকে একটা শিশু তার সংস্কৃতির সাথে পরিচিত হয়। ইনফ্যাক্ট মূলত হোয়াট ইট ফার্স্ট এক্সপিরিয়েন্সেস, মূলত এটা যা প্রথম অনুভব করে ডিউরিং ইটস চাইল্ডহুড, এর শৈশবকালে, লাস্ট লং, এটা দীর্ঘদিন টিকে যায় ইন হিজ আর লেটার লাইফ, তার পরবর্তী জীবনে। সে ধরুই ইফ এ চাইল্ড লার্নস টু গ্রিট ফ্রম ইটস চাইল্ডহুড, যদি একটা শিশু তার শৈশবকাল থেকেই সম্মান জানাতে শেখে, হি শি নেভার ফরগেটস, সে কখনোই ভুলবে না
বা সে কখনোই বলে না টু গ্রিট আদার্স, অন্যকে সম্মান জানাতে, ইভেন ওয়েন হি শি বিকামস অ্যান অ্যাডাল্ট, যখন সে একজন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন সে বলবে না। তাহলে অ্যান্সারটা কী দাঁড়ালো? এ চাইল্ড ইউজুয়ালি গেটস অ্যাকোয়েন্টেড উইথ ইটস কালচার ফ্রম ইটস ফ্যামিলি ফার্স্ট। ইনফ্যাক্ট হোয়াট ইট first experiences during its childhood lasts long in his or her later life. So say, if a child learns to greet from its childhood, she never forgets to greet others even when she becomes an adult. এখন আমরা দেখব এই প্যাসেজটি যদি সেকেন্ড প্যাসেজ হিসেবে থাকে তাহলে কী রকম প্রশ্ন আসতে পারে। আমরা জানি যে সেকেন্ড প্যাসেজ হিসেবে যদি প্রশ্ন আসে তাহলে সেটা ইনফরমেশন চার্ট বা ফ্লো চার্ট আকারে থাকবে। তো আমরা এখন এখানে ফ্লো চার্ট আকারে একটি প্রশ্ন এখানে উপস্থাপন করেছি। আমরা দেখব এই প্রশ্নের অ্যান্সার কীভাবে করতে হয়। প্যাসেজটিতে জানতে চেয়েছে, এই প্রশ্ন থেকে জানতে চেয়েছে যে আমরা প্যাসেজটি আগে প্রশ্নটি পড়ি। রিড দ্য প্যাসেজ অ্যাগেন অ্যান্ড মেক শর্ট নোটস ইন ইচ অফ দ্য বক্সেস শোয়িং দ্য ট্রেডস অফ ডিফারেন্ট টাইপস অফ এটিকেট অ্যান্ড ম্যানার্স মেনশন ইন দ্য প্যাসেজ। অর্থাৎ বিভিন্ন ধরনের যে বৈশিষ্ট্য আছে শিষ্টাচার এবং নৈতিক আচরণের যা এই প্যাসেজে উল্লেখ আছে তা উল্লেখ করে আমাদের অ্যান্সার লিখতে হবে। প্রথমে বক্সে দেওয়াই আছে টু গ্রিট এল্ডার্স অ্যান্ড ভিজিটার্স অ্যাট হোম, অর্থাৎ বাসায় বড়দের এবং অতিথিদের সম্মান জানানো। তাহলে আর কী কী বৈশিষ্ট্য আছে অন্যান্য 5টি বক্সে তার ধারাবাহিক ফল আমরা এখন লিখব। আমরা দেখি অ্যান্সারটা কীভাবে লিখতে হয়। প্রথমে আমাদের প্রথম বক্সে যা আছে সেটা হুবহু তুলে ধরতে হবে, তারপর একটা অ্যারো চিহ্ন দিতে হবে, তারপরে দ্বিতীয় বক্সে এই এটিকেট ও ম্যানার্সের আরেকটি বৈশিষ্ট্য আমাদের তুলে ধরতে হবে। আমরা দেখি কী দেওয়া আছে। নাম্বার 2 বক্সে আমরা লিখব টু বি পলাইট ইন কোম্পানি, অর্থাৎ যাদের সাথে উঠা বসা করি তাদের সাথে ভদ্রচিত হওয়া বা ভদ্র হওয়া ও শিষ্টাচার বা নৈতিক আচরণের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে আমরা কী লিখলাম দ্বিতীয় বক্সে টু বি পলাইট ইন কোম্পানি, তারপরে এইভাবে একটা অ্যারো চিহ্ন দিতে হবে এবং তারপরে তৃতীয় বক্সে আমাদের আরেকটি বৈশিষ্ট্য লিখতে হবে। তৃতীয় বক্সে আছে টু কিপ কোয়াইট হোয়াইল এল্ডার্স স্পিক, অর্থাৎ যখন বড়রা কথা বলে তখন চুপচাপ থাকা। তাহলে 3 নম্বর বক্সে আমরা লিখলাম টু কিপ কোয়াইট হোয়াইল এল্ডার্স স্পিক। তারপরে আমাদের এইভাবে একটা অ্যারো চিহ্ন দিতে হবে। তারপরে যেহেতু অপর পৃষ্ঠায় যাওয়ার সুযোগ নেই, নিচের পৃষ্ঠায় এই পৃষ্ঠার নিচেই অনেক লেখার জায়গা আছে, তার আমরা নিচে 4 নম্বর বক্সটা লিখবো। কী লিখবো? আরেকটি বৈশিষ্ট্য টু কনসিডার দ্য ইফেক্ট অফ বিহেভিয়ার অন আদার্স, সেটা হচ্ছে বিবেচনা করা কি আচরণের প্রভাব অন আদার্স, অন্যের উপরে আচরণের প্রভাব বিবেচনা করা। তারপরে এইভাবে একটা অ্যারো চিহ্ন দিতে হবে। তারপরে 5 নম্বর বক্সে আমরা লিখবো নট টু স্পিক উইথ ফুড ইন মাউথ, অর্থাৎ মুখে খাবার নিয়ে কথা না বলা। মুখে খাবার নিয়ে কথা না বলা এটা শিষ্টাচার বা নৈতিক আচরণের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে আমরা একটা অ্যারো চিহ্ন দেবো, দিয়ে আমরা 6 নম্বর বক্সে লিখবো টু সে সাম পলাইট এক্সপ্রেশনস উইথ আদার্স, অর্থাৎ অন্যের সাথে কিছু ভদ্রচিত অভিব্যক্তিও আমাদের বলাও হচ্ছে, যেমন প্লিজ, থ্যাংক ইউ, এগুলো বলাও হচ্ছে এটিকেট বা ম্যানার্সের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এইভাবে আমরা ফ্লো চার্টের অ্যান্সার শেষ করব। এবার আমরা দেখব যদি এই প্যাসেজটি থার্ড প্যাসেজে আসে তখন এখানে এই প্যাসেজে সামারি লিখতে বলা হবে। তাহলে এই প্যাসেজে সামারি লিখতে হলে আমরা কীভাবে লিখব? অনেকে প্যাসেজে সামারি লেখার সময় প্যাসেজ থেকে হুবহু লাইন তুলে দেয়, তাহলে কিন্তু আসলে ভালো নম্বর পাওয়ার আশা করা যায় না। কিন্তু যদি প্যাসেজটি থেকে নিজের ভাষায় কিছু উত্তর লেখা যায় তাহলে কিন্তু এখানে ভালো নম্বর আসার সম্ভাবনা আছে। আমি প্রায় শিক্ষার্থীদের বলে থাকি যে এই প্যাসেজটি নিশ্চয়ই আমরা যখন ফার্স্ট প্যাসেজ হিসেবে চর্চা করব তখন নিশ্চয়ই শর্ট কোশ্চেনের অ্যান্সার করব। তাহলে শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা যদি সিরিয়ালি লিখতে থাকি কোনো নাম্বার ছাড়াই তাহলে কিন্তু এটা সামারি হয়ে যায়। এখন আমরা দেখব সামারিটা কীভাবে লিখব। কারণ সামারি লিখতে হবে 5 থেকে 7টা সেন্টেন্সের মধ্যে এবং এটা 2/3 একটা পাতার 2/3 মধ্যে শেষ করতে হবে, অর্থাৎ অর্ধেকের কম নয়, আবার পুরো পৃষ্ঠা নয়। তাহলে আমরা দেখি এখন কীভাবে সামারিটা আমরা লিখব। সামারি লেখার সময় এভাবে অ্যান্সার লিখবো আমরা, দিয়ে উপরে একটা সামারি, তারপরে 5-6টা সেন্টেন্স বা 7টা সেন্টেন্স আমরা লিখব। অবশ্যই যেন 7টার বেশি সেন্টেন্স না লেখা হয় এবং 5টার কম না লেখা হয়। তাহলে কি টু মেনটেন এটিকেট অ্যান্ড ম্যানার্স ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ। উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস অ্যান্ড ফ্যামিলিজ ফার্স্ট, then we learn them from our societies and cultures. Etiquette and manners vary from a family to another family, a society to another society, and a culture to another culture. Etiquette means correct behavior in society, while manners means correct behavior in particular society. But manners can be good or bad from different perspectives.
Hence, learning and following etiquette and manners is very important as these two help us make our day smooth and pleasant. আচ্ছা, এইভাবে যদি আমরা লিখতে পারি তাহলে আমরা সর্বোচ্চ নম্বর সামারিতে পাওয়ার আশা করতে পারি। আমি যেগুলো লিখলাম এগুলো এখন বাংলায় মানে করার চেষ্টা করছি। টু মেনটেন এটিকেট অ্যান্ড ম্যানার্স মানে হচ্ছে এটিকেট ও ম্যানার মেনে চলা ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ। এটাই হচ্ছে এই প্যাসেজের মূল আলোচনার বিষয় বা মূল ধারণার বিষয়। উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স, আমরা এটিকেট অ্যান্ড ম্যানার্স শিখি ফ্রম আওয়ার প্যারেন্টস অ্যান্ড ফ্যামিলিজ ফার্স্ট, আমাদের বাবা মা এবং পরিবার পরিজনের কাছ থেকে প্রথমে শিখি। দেন উই লার্ন দেম, তারপরে আমরা সেগুলো শিখি ফ্রম আওয়ার সোসাইটিজ অ্যান্ড কালচার্স, সেগুলো আমাদের সমাজ থেকে এবং সংস্কৃতি থেকেও শিখি। এটিকেট অ্যান্ড ম্যানার্স ভ্যারি ফ্রম এ ফ্যামিলি টু অ্যানাদার ফ্যামিলি, অর্থাৎ এটিকেট অ্যান্ড ম্যানার এক পরিবার থেকে আরেকটা পরিবারেও আলাদা হয়। অ্যান্ড এ সোসাইটি টু অ্যানাদার সোসাইটি, একটা সমাজ থেকে আরেকটা সমাজেও আলাদা হয়। অ্যান্ড এ কালচার টু অ্যানাদার কালচার, অর্থাৎ একটা সংস্কৃতি থেকে আরেকটা সংস্কৃতিতেও আলাদা হয়। এটিকেট মিনস কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি। এটিকেট মানে হলো শিষ্টাচার, মানে হলো যে সমাজে আচরণের সঠিক নিয়ম। হোয়াইল ম্যানার্স মিনস ম্যানার মানে হলো কারেক্ট বিহেভিয়ার ইন পার্টিকুলার সোসাইটি, অর্থাৎ ম্যানার্সটা মানে হচ্ছে সঠিক আচরণ, সেটা হচ্ছে নির্দিষ্ট সমাজে। বাট ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড, ম্যানার্সটা ভালো মন্দ দুটি হতে পারে ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভস, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে কিন্তু ম্যানার্স ভালো এবং মন্দ দুটি হতে পারে। হ্যান্স এই কারণে লার্নিং অ্যান্ড ফলোয়িং এটিকেট অ্যান্ড ম্যানার্স, অর্থাৎ এটিকেট ও ম্যানার শেখা এবং অনুসরণ করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাজ দিস টু, কারণ এই দুইটা হেল্প আস, আমাদের সাহায্য করে, মেক আওয়ার ডে, আমাদের দিনকে করতে স্মুথ অ্যান্ড প্লেজেন্ট, আরামদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করতে সাহায্য করে। এভাবে আমরা সামারি লিখব, তাহলে আমরা সর্বোচ্চ নম্বর পাওয়ার আশা করতে পারি। এখন আমরা আরেকটি সেম প্যাসেজ নিয়ে প্রশ্ন আলোচনা করব। এই প্যাসেজটি আমরা নিয়েছি ইউনিট 3 লেসন 1 থেকে। প্রথমে এই প্যাসেজটিতে এইভাবেই দেওয়া থাকবে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স এ অ্যান্ড বি। আমরা প্যাসেজটি নিয়েছি আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস, এই ফুড অ্যাডাল্ট্রেশনের প্যাসেজ থেকে। আমরা এখন প্যাসেজটি পড়ব এবং সকলের বোঝার সুবিধার্থে আমি এখানে পুরো প্যাসেজটি না দিয়ে প্যারা আফটার প্যারা উপস্থাপন করেছি, যাতে সকলের বুঝতে সুবিধা হয়। আমি এখন ফার্স্ট প্যারাটি পড়ছি। লেখা আছে, আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস আর প্রেজেন্ট ইন অ্যারাউন্ড হাফ অফ দ্য ভেজিটেবলস অ্যান্ড মোর দ্যান এ কোয়ার্টার অফ ফ্রুটস সোল্ড ইন দ্য ক্যাপিটালস মার্কেট, এ রিসেন্ট সার্ভে হ্যাজ ফাউন্ড। অর্থাৎ অনিরাপদ পর্যায়ে যে কীটনাশক আছে এটার উপস্থিতি পাওয়া গেছে প্রায় অ্যারাউন্ড মানে প্রায় অর্ধেকের শাকসবজি এবং মোর দ্যান এ কোয়ার্টার অফ ফ্রুটস মানে 1/4 বেশি ফলমূলে পাওয়া গেছে। এই কোয়ার্টার মানে হচ্ছে 1/4, তো কোয়ার্টার মানে হচ্ছে যে 4/1 আর মোর দ্যান মানে তারও বেশি ফলমূলে পাওয়া গেছে। সোল্ড ইন দ্য ক্যাপিটালস মার্কেট, এটা রাজধানীর বাজারে বিক্রি হওয়া। সোল্ড ইন দ্য ক্যাপিটালস মার্কেট হচ্ছে ফ্রুটসের মডিফায়ার, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসেবে কাজ করছে। রিসেন্ট সার্ভে হ্যাজ ফাউন্ড, একটা সাম্প্রতিক গবেষণা এটি দেখতে পাওয়া গেছে। A 15-member team of the National Food Safety Laboratory with support from the Food and Agriculture Organization (FAO) came up with the findings after collecting and testing food samples from the capitals Gulshan, Karan Bazar and Mohakali markets. এখানে মানে হচ্ছে যে জাতীয় খাদ্য নিরাপত্তা গবেষণাগারের একটা 15 সদস্যের দল উইথ সাপোর্ট ফ্রম দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ খাদ্য কৃষি সংস্থা হতে সহায়তা নিয়ে, খাদ্য কৃষি সংস্থার ইংরেজি সংক্ষিপ্ত নাম হচ্ছে FAO, এটা একটা আন্তর্জাতিক সংস্থা। এদের কাছ থেকে সহায়তা নিয়ে ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরির 15 সদস্যের একটি দল কেম আপ, হাজির হয়েছেন উইথ দ্য ফাইন্ডিংস মানে এই ফলাফলে, আফটার কালেক্টিং অ্যান্ড টেস্টিং ফুড স্যাম্পলস, অর্থাৎ কিছু খাদ্যের নমুনা সংগ্রহ করার পর এবং পরীক্ষা নিরীক্ষা করার পর। প্রত্যেকে তারা এইটা কালেক্ট করেছেন ফ্রম দ্য ক্যাপিটালস গুলশান, কারওয়ান বাজার অ্যান্ড মহাখালী মার্কেটস, রাজধানীর গুলশান, কারওয়ান বাজার, মহাখালী বাজার হতে এই সমস্ত খাদ্যের নমুনা সংগ্রহ করার পর এবং পরীক্ষা নিরীক্ষা করার পর এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বা এই ফলাফলে উপনীত হয়েছেন। কোনটা? যে অর্ধেক শাকসবজি এবং 1/4 বেশি ফলমূলে অনিরাপদ পর্যায়ের কীটনাশক উপস্থিতি আছে। আমরা এখন এই প্যারাটির অনুবাদ আমরা প্রমিত বাংলায় দেখব। কী লেখা আছে? সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে যে রাজধানীর বাজারে বিক্রি হওয়া প্রায় অর্ধেক শাকসবজি এবং 1/4 বেশি ফলেতে অনিরাপদ স্তরের কীটনাশক রয়েছে। জাতীয় খাদ্য সুরক্ষা পরীক্ষাগারের একটি 15 সদস্যের দল খাদ্য কৃষি সংস্থা FAO বলা হয় সহায়তায় রাজধানী গুলশান, কারওয়ান বাজার এবং মহাখালী বাজার থেকে খাদ্য নমুনা সংগ্রহ পরীক্ষার পরে অনুসন্ধানে উঠে আসে। আমরা এখন পরের প্যারাটি দেখব। পরের প্যারাটি লেখা আছে, দ্য সার্ভে রিপোর্ট
a copy of which was acquired by the Dhaka Tribune, read that nearly 40% of 82 samples of milk products, fish, fruits, and vegetables contained banned pesticides such as DDT, Aldrin, Chlorine, and Heptachlor. অর্থাৎ একটি ওই প্রতিবেদনের সমীক্ষা প্রতিবেদনের একটা অনুলিপি যেটা ঢাকা ট্রিবিউন নামে একটা পত্রিকা কর্তৃক সংগ্রহ করা হয়েছিল। রেড ড্যাট ওতে উল্লেখ ছিল, রিড মানে পড়া না, উল্লেখ থাকা, দ্যাট নিয়ারলি 40% অফ 82 স্যাম্পলস, অর্থাৎ 82% মধ্যে 40% মধ্যে আছে। আর কিসের নমুনা? 82% নমুনা কার মিল্ক, দুধ, মিল্ক প্রোডাক্টস, দুগ্ধজাত পণ্য, ফিশ, মাছ, ফ্রুটস, শাকসবজি, ফ্রুটস, ফলমূল অ্যান্ড ভেজিটেবলস এবং শাকসবজি। এই সমস্ত নমুনার 82% নমুনার মধ্যে 40% মধ্যে এই কী আছে? কন্টেন্ট আছে ব্যান্ড পেস্টিসাইডস, অর্থাৎ নিষিদ্ধ কীটনাশক আছে। সাসেস যেমন কী কীটনাশক সেটা আমরা দেখি। ডিডিটি, অল্ড্রিন, যেমন ডিডিটি, অল্ড্রিন, ক্লোরডেন অ্যান্ড হেপ্টাক্লোর। এইগুলো হচ্ছে ক্ষতিকর কীটনাশকের নাম। এগুলোর বাংলা মানে আমি জানি না, জানার দরকার নেই, কিন্তু এগুলো আমাদের জানতে হবে যে এই যে ডিডিটি, অল্ড্রিন, ক্লোরডেন অ্যান্ড হেপ্টাক্লোর এগুলো হচ্ছে ক্ষতিকর রাসায়নিক পদার্থ এবং সেগুলোর উপস্থিতি আছে প্রায় 82% খাদ্যের নমুনার মধ্যে, 40%-এর মধ্যেই রয়েছে। দি অ্যামাউন্টস অফ পেস্টিসাইড ইন দিস স্যাম্পলস, এই সমস্ত নমুনাতে কীটনাশকের পরিমাণ ওয়ার ফাউন্ড পাওয়া গিয়েছিল টু বি 3 to 20 টাইমস গ্রেটার, 3 থেকে 20 গুণ বেশি পাওয়া গেছে। এখানে টাইম মানে সময় নয়, এখানে মাল্টিপল অর্থাৎ গুণ বোঝাচ্ছে। 3 থেকে 20 গুণ বেশি আছে, গ্রেটার দ্যান দ্য লিমিটস, সেই সহনশীল মাত্রার চেয়েতে, সেট বাই দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন কর্তৃক নির্ধারিত যে সহনশীল মাত্রা আছে তার চেয়েতে 3 থেকে 20 গুণ বেশি দেখতে পাওয়া গেছিলো। কী দেখতে পাওয়া গেছিলো? এই সমস্ত নমুনাতে কীটনাশকের পরিমাণ। Around 50% of vegetables and 35% of fruits were found to be contaminated with unsafe level pesticides. প্রায় 50% শাকসবজি এবং 35% ফলমূলও পাওয়া গিয়েছিল, মানে খাদ্যে ভেজাল হিসেবে পাওয়া গিয়েছিল উইথ আনসেফ লেভেলস অফ পেস্টিসাইডস, অনিরাপদ পর্যায়ের কীটনাশক দ্বারা। এখন আমরা বাংলার অনুবাদটি দেখব। ঢাকা ট্রিবিউন কর্তৃক জরিপ প্রতিবেদনের একটি অনুলিপি পাওয়া গিয়েছিল যেখানে দুধ, দুগ্ধজাত পণ্য, মাছ, ফলমূল ও শাকসবজির প্রায় 82%-এর মধ্যে 40% নমুনায় ডিডিটি, অল্ড্রিন, ক্লোরডেন অ্যান্ড হেপ্টাক্লোরের মতো নিষিদ্ধ কীটনাশক রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এই নমুনাগুলিতে কীটনাশকের পরিমাণ ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক নির্ধারিত সীমাগুলির চেয়ে 3 থেকে 20 গুণ বেশি পাওয়া গেছে। প্রায় 50% শাকসবজি এবং 35% ছুটে গেছে। ফলগুলি কীটনাশকের সাথে দূষিত হিসেবে পাওয়া গেছে। আমরা এখন পরের প্যারাটি দেখব। অ্যানালাইজিং মোর দেন 30 স্যাম্পলস অফ টার্মারিক পাউডার, ব্র্যান্ডেড, প্যাকেজড অ্যান্ড ওপেন। অ্যানালাইজিং মানে পরীক্ষা নিরীক্ষা করে, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ব্যবহার করা হয়েছে। এটা আসলে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, অর্থাৎ কীভাবে দেখা গেছে প্রায় 30টা নমুনা পরীক্ষা নিরীক্ষা করার পর কিসের নমুনা? অফ টার্মারিক পাউডার। টার্মারিক পাউডার মানে হলুদের গুঁড়া এবং ব্র্যাকেটে দেওয়া আছে ব্র্যান্ডেড, অর্থাৎ এটা নামি দামি কোম্পানির। প্যাকেজড মানে হচ্ছে এটা নামি দামি কোম্পানি নাও হতে পারে কিন্তু প্যাকেটজাত করা আছে। অ্যান্ড ওপেন মানে হচ্ছে খোলা, উন্মুক্ত, অর্থাৎ সব ধরনের যে হলুদের গুঁড়া আছে তার মধ্যে টিম অলসো ফাউন্ড দ্যাট, এই দল দেখতে পেয়েছে যে নিয়ারলি 30% অফ দ্য স্যাম্পলস, এই যে নমুনাগুলো সংগ্রহ করা হয়েছে তার 30%-এর মধ্যে কী রয়েছে? কন্টেন্ট ট্রেসেস অফ লেড ক্রোমেট, এর মধ্যে উপস্থিতি পাওয়া গেছে লেড ক্রোমেটের। হুইচ ক্যান বি ফেটাল, যেটা মারাত্মক হতে পারে। ফেটাল মানে মারাত্মক, কি সোয়ালোড অর ইনহেল, যদি এটা গিলে খাওয়া হয় বা ঘ্রাণ নেওয়া হয়। These samples also contained lead at 20 to 50 times above the safety limits. এই নমুনাগুলোতে পাওয়া গেছে 20 থেকে 50 গুণ বেশি লেডের উপস্থিতি পাওয়া গেছে above the safety limits, অর্থাৎ সহনশীল মাত্রার চাইতেও 20 থেকে 50 গুণ বেশি লেড পাওয়া গেছে। 2.5 parts million said by the বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট, অর্থাৎ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট যাকে আমরা সংক্ষেপে BSTI বলে থাকি, যেখানে করে দেওয়া হয়েছে যে মিলিয়নে 2.5 parts থাকবে, সেখানে তার চেয়ে 20 থেকে 50 গুণ বেশি ব্যবহার করা হয়। আর্সেনিক অ্যান্ড ক্রোমিয়াম above safety limits were detected in a
টোটাল অফ 5 আউট অফ 13 রাইস স্যাম্পলস। এমনকি 13টা রাইস স্যাম্পলের মধ্যে 5টি স্যাম্পলেই ক্ষতিকর মাত্রার আর্সেনিক এবং ক্রোমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে। আমরা বাংলা অনুবাদটি দেখব। হলুদের গুঁড়ো ব্র্যান্ডেড প্যাকেজড ওপেন এর 30টিরও বেশি নমুনা বিশ্লেষণ করে দলটি আরও জানতে পেরেছিল প্রায় 30% নমুনায় লিড ক্রোমেটের চিহ্ন রয়েছে, যা গিলে বা শ্বাসকষ্টে মারাত্মক হতে পারে। এই স্ট্যান্ডার্ডগুলোতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট BSTI দ্বারা নির্ধারিত 2.5 মিলিয়ন এর সুরক্ষা সীমা ছাড়িয়ে 20 গুণ থেকে 50 গুণ সীসাও রয়েছে। অর্থাৎ লিড মানে হচ্ছে সীসা। সুরক্ষার সীমা ছাড়িয়ে উপরের আর্সেনিক এবং ক্রোমিয়াম 13টি ভাতের নমুনার মধ্যে বা চালের নমুনার মধ্যে 5টিতেই শনাক্ত করা হয়েছিল। এখন আমরা দেখব এই প্যাসেজটি ফার্স্ট প্যাসেজ হিসেবে আসলে শর্ট কোশ্চেনের আগে MCQ থাকবে এই নাম্বারে। MCQতে আমরা কী ধরনের প্রশ্ন পেতে পারি এবং এর উত্তর আমরা কীভাবে করতে পারি। যেমন প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি লেখা আছে এই নাম্বারে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস। অর্থাৎ এখানে 5টি MCQ দেওয়া থাকবে, তার মধ্যে আবার প্রতিটাতে 4টি করে অপশন দেওয়া থাকবে। 4টির মধ্যে যে কোনো একটি বেস্ট অ্যান্সার হবে, সেটাই আমাদের পরীক্ষার খাতায় লিখতে হবে। এখানে লেখা আছে এই নাম্বারে, হোয়াট ডাজ ফেটাল রেফার টু। ফেটাল শব্দের অর্থ কী? আমরা জানি এটা মারাত্মক, হার্মফুল, মানে ক্ষতিকর, এটা হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আমরা পুরো অপশনগুলো পড়ে তারপরে সিদ্ধান্ত নেওয়া। ফেটালিস্টিক মানে কিন্তু আসলে ফেটালিস্টিক শব্দের অর্থ কিন্তু এখানে মারাত্মক নয়, এটা বোঝাচ্ছে যারা ভাগ্যবাদী তাদেরকে। ফেটফুল এটাও হচ্ছে ভাগ্য সংক্রান্ত, রিলেটেড টু ফেট এটাও ভাগ্য সংক্রান্ত। সুতরাং এখানে হার্মফুল হবে, অর্থাৎ দেখতে একরকম হলেই উত্তর এক হবে না। এখানে ফেটাল মানে মারাত্মক, হার্মফুল মানে ক্ষতিকর, সুতরাং এটি অ্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা এখন উত্তরটি দেখব। হ্যাঁ, এটি উত্তর। শকিং কুড বি রিপ্লেসড বাই। শকিং মানেও মারাত্মক বা ভয়ানক। আমরা দেখি এখানে প্রথমে আছে অ্যালার্মিং আসে, আমরা মনে করছি যে ঘড়ির অ্যালার্ম হবে হয়তো, এদের মানেই হচ্ছে আসলে ভয়ানক। ভেরি ব্যাড খুব খারাপ, ওয়ার্স মানে আরও খারাপ, ইগনোবল মানে অবজ্ঞা করার যোগ্য। তো আমরা দেখি শকিং শব্দের অর্থ অ্যালার্মিং হবে, অর্থাৎ এটাও ভয়ানক বা শকিং শব্দের অর্থ হবে অ্যালার্মিং। এটি আমরা পরীক্ষার খাতায় লিখব। তবে পরীক্ষার খাতায় আমরা টিক চিহ্ন না দিয়ে শুধু যেখানে নাম্বারটি আমরা বসাবো এবং ওয়ার্ডটি লিখব। পরের কোশ্চেন সি নাম্বার দেওয়া আছে, অ্যাকর্ডিং টু দ্য সার্ভে অলমোস্ট অল টাইপস অফ ফুড আইটেমস সোল্ড ইন দ্য ক্যাপিটালস মার্কেট আর। আমরা এই সার্ভে থেকে দেখতে পাচ্ছি যত খাবার দাবার আছে এগুলো কি আনকন্টামিনেটেড, মানে অদূষিত, অর্থাৎ দূষিত হয়নি তাই বলছি এখানে। 3 নম্বর বলছে অ্যাডাল্টারেটেড মানে কিন্তু এখানে অ্যাডাল্ট শব্দ প্রাপ্তবয়স্ক, তার সাথে সম্পর্ক নেই। এখানে অ্যাডাল্টারেটেড মানে ভেজাল, সুতরাং এটি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্রেশ অ্যান্ড ফাইন এটা মানে খুব টাটকা সতেজ, উইদাউট এনি রিস্ক, কোনো ঝুঁকি নাই, কিন্তু আমরা জানি যেখানে ভেজাল আছে, সুতরাং উত্তরটি হবে অ্যাডাল্টারেটেড। 2 নম্বর কোশ্চেন আমরা দেব, দেওয়া আছে ওয়ার দ্য ফুড স্যাম্পলস কালেক্টেড ফ্রম, অর্থাৎ কোথা থেকে এই খাদ্য নমুনাগুলো সংগ্রহ করা হয়েছে। প্রথমটি দেওয়া আছে গুলশান, পরেরটি দেওয়া আছে কারণবাজার, পরেরটা মহাখালী। আমরা জানি এই 3টাই হবে। হ্যাঁ, অল দ্য 3। পরের এই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে হুইচ অফ দ্য ফলোয়িং আর ব্যান্ড বাই দ্য অথরিটি কনসার্ন। এর মধ্যে এই যে নিচে যেগুলো দেওয়া আছে এর মধ্যে কোনটি নিষিদ্ধ করা হয়েছে। প্রথমটি দেওয়া আছে অ্যালড্রিন অ্যান্ড হেপ্টাক্লোর, এই দুটা হচ্ছে ইয়ের নাম, ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের নাম আমরা জানি, এটা হতে পারে। তারপর হচ্ছে ক্লোরিন অ্যান্ড ট্রিবিউন। এখানে ক্লোরিন নিষিদ্ধ করা হয়েছে, ঠিক আছে, কিন্তু ট্রিবিউন কিন্তু একটা পত্রিকার নাম, সুতরাং এটা নিষিদ্ধ হয়নি, সুতরাং এটা হওয়ার সম্ভাবনা নেই। 3 নম্বরে আছে পেস্টিসাইডস অ্যান্ড ডিডিটি। পেস্টিসাইডস মানে কীটনাশক, সব ধরনের কীটনাশককে কিন্তু নিষিদ্ধ করা হয়নি। ডিডিটিকে করা হয়েছে কিন্তু পেস্টিসাইডসকে করা হয়নি, সুতরাং এটা হওয়ার সম্ভাবনা নেই। আরেকটা আছে টার্মারিক অ্যান্ড ক্রোমেট। টার্মারিক মানে হলুদকে নিষিদ্ধ করা হয়নি, ক্রোমেটকে করা হয়েছে, তাহলে আমাদের উত্তর হবে 1 নম্বর। হ্যাঁ, অ্যালড্রিন হেপ্টাক্লোর। এবার আমরা দেখব এই প্যাসেজটি ফার্স্ট প্যাসেজ হিসেবে আসলে অবশ্যই MCQ এর পাশাপাশি একটা শর্ট কোশ্চেন আসবে। আমরা এখানে 7টি শর্ট কোশ্চেন দিয়ে রেখেছি চর্চার সুবিধার্থে, যদিও পরীক্ষায় 5টির বেশি আসবে না, তবে আমরা এখানে 7টি চর্চা করব। আমরা দেখতে পাচ্ছি প্রথম প্রশ্ন দেওয়া আছে হোয়াট ইজ পেস্টিসাইড, নেম সাম পেস্টিসাইডস। পেস্টিসাইড কী, মানে কীটনাশক কী, কয়েকটা কীটনাশকের নাম লিখো। দেখি আমরা অ্যান্সারটি কী হতে পারে। Pesticide is a type of substance used for destroying. Pesticides is a type of substance used for destroying insects or Pesticides is a type of substance used for destroying insects or other organism harmful to cultivated plants or to animals.
পেস্টিসাইড মানে হচ্ছে এক ধরনের পদার্থ যেটা ব্যবহার হয় ধ্বংস করার জন্য, কীটনাশক মানে কীটপতঙ্গ অথবা অন্যান্য অর্গানিজম যেগুলো আছে যেগুলো ক্ষতিকর হচ্ছে কি চাষযোগ্য গাছপালা এবং পশু পাখির জন্য যেগুলো ক্ষতিকর সেটাকে আমরা পেস্টিসাইড বলছি। এবং নেম বলা হচ্ছে নেমস অ্যান্ড পেস্টিসাইডস। নেম মানে কয়েকটি পেস্টিসাইডের নাম লেখো। ডিডিটি, অলড্রিন। আমরা প্যাসেজে যে কটি পেস্টিসাইডের নাম পেয়েছি ওগুলো হুবহু লিখে দেবো এখানে। ডিডিটি, অলড্রিন, কর্ডেন অ্যান্ড হেপ্টাক্লোর, lead, chromium, etc. are some of the pesticides mentioned in the passage. পরের প্রশ্ন হচ্ছে which products contain banned pesticides? এখানে বলা হচ্ছে কোন কোন পণ্যের মধ্যে নিষিদ্ধ কীটনাশকের উপস্থিতি আছে। আমরা তাহলে বি নাম্বার অ্যান্সার দেখব। আমরা জানি যে বেশ আমাদের যেগুলো প্রিয় খাবার, পছন্দের খাবার, সেগুলোর মধ্যে আসলে ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি রয়েছে। যেমন হুইচ প্রোডাক্টসের জায়গায় আমরা সেই পণ্যের নামগুলো লিখে দেবো, বাদ বাকি অংশ হুবহু লিখবো। যেমন হুইচ প্রোডাক্টসে আমরা লিখছি মিল্ক প্রোডাক্টস, ফিশ, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। তারপর কন্টেন্ট এখানে পাস্ট টেন্স দেওয়া আছে, প্রশ্নের যে টেন্স দেওয়া থাকবে সেটা লিখতে হবে। দেখো কন্টেন্ট ব্যান্ড পেস্টিসাইডস। তারপরে কী বলছে অ্যান্ড দে আর ডিডিটি, এবং যে সমস্ত কীটনাশক ব্যবহার করা আছে সেগুলোর নামও করা হয়েছে এখানে, অ্যান্ড দে আর ডিডিটি, অলড্রিন, কলড্রিন অ্যান্ড হেপ্টাক্লোর। তাহলে আমরা বি নাম্বারে কী জানলাম? এখানে হচ্ছে দুগ্ধজাত পণ্য, মাছ, ফলমূল এবং শাকসবজিতে নিষিদ্ধ কীটনাশকের উপস্থিতি আছে এবং এগুলো হলো ডিডিটি, অলড্রিন, কলড্রিন অ্যান্ড হেপ্টাক্লোর। এবার সি নাম্বার প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি লেখা আছে হোয়াট আর ব্যান্ড পেস্টিসাইডস মেনশন ইন দ্য প্যাসেজ। আসলে এটাই সি নাম্বারের উত্তরটা আমরা এখানে দিয়ে ফেলেছি। দেখি তারপরেও আমরা যদি প্রশ্নে আসে আমরা সেভাবে লিখব। দ্য ব্যান্ড পেস্টিসাইডস মেনশন ইন দ্য প্যাসেজ আর ডিডিটি, অলড্রিন, কলড্রিন অ্যান্ড হেপ্টাক্লোর। আমরা এখন ডি নাম্বার প্রশ্নটা দেখব। লেখা আছে হোয়াট ইজ লিড কমেট। লিড কমেটটা কী? আমরা দেখি অ্যান্সারটা। লিড কমেট ইজ এ কেমিক্যাল সাবস্ট্যান্স হুইচ ক্যান বি ফেটাল ইফ সোয়ালোড অর ইনহেলড। লিড কমেট হচ্ছে একটা রাসায়নিক পদার্থ যেটা মারাত্মক হতে পারে যদি গিলে খাওয়া হয় অথবা ঘ্রাণ নেওয়া হয়। পরের প্রশ্ন আছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট অ্যাডাল্টারেশন ইন রাইস। তুমি কি জানো চালে ভেজাল সম্পর্কে তুমি কি জানো? অ্যান্সারটা হচ্ছে এটা প্যাসেজ থেকে আমরা অনেকটা তুলে দিতে পারি, আবার একটু ডিফারেন্ট করে লিখলেও ভালো হয়। যেমন অ্যাডাল্টারেশন ইন রাইস হ্যাজ বিন এ ম্যাটার অফ কনসার্ন, অর্থাৎ চালের মধ্যে ভেজাল এটা একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আমরা কি খাচ্ছি, যা খাচ্ছি তাই ভেজাল। তাহলে কী বললাম? অ্যাডাল্টারেশন ইন রাইস হ্যাজ বিন এ ম্যাটার অফ কনসার্ন, অর্থাৎ কী হলো যে চালে ভেজাল হয়ে গেছে এ ম্যাটার অফ কনসার্ন মানে উদ্বেগের বিষয়। আর্সেনিক অ্যান্ড ক্রোমিয়াম অ্যাবাভ সেফটি লিমিটস ওয়ার ডিটেক্টেড ইন এ টোটাল অফ 5 out of 13 রাইস স্যাম্পলস। এই অংশটি আমি প্যাসেজ থেকে তুলে ধরেছি, জাস্ট প্রথম সেন্টেন্সটি নিজের ভাষায় লেখার চেষ্টা করেছি। তাহলে এখানে কী হবে? অ্যাডাল্টারেশন ইন রাইস হ্যাজ বিন এ ম্যাটার অফ কনসার্ন, অর্থাৎ ম্যাটার অফ কনসার্ন মানে উদ্বেগের বিষয়, হ্যাজ বিন মানে হয়ে গেছে, আর এই অংশটি আমরা প্যাসেজ থেকে তুলে নিয়েছি। এখন আমরা 1 নম্বর কোশ্চেনটা দেখব। লেখা আছে হুইচ ইনস্টিটিউট কন্ডাক্টেড দ্য সার্ভে অন দ্য ফুড অ্যাডাল্টারেশন, অর্থাৎ কোন প্রতিষ্ঠানটি পরিচালনা করেছিল সমীক্ষাটি, কৃষি খাদ্য ভেজালের উপর সমীক্ষাটি বা জরিপটা কোন প্রতিষ্ঠান পরিচালনা করেছিল? আমরা এখানে উত্তরটি দেখব। 1 নম্বরের অ্যান্সার হবে a 15-member team of the National Food Safety Laboratory with support from the Food and Agriculture Organization FAO conducted the survey on food adulteration, অর্থাৎ জাতীয় খাদ্য নিরাপত্তা গবেষণাগারের একটি 15 সদস্যের দল যারা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন অর্থাৎ FAO কর্তৃক সহায়তা নিয়ে কন্ডাক্টেড দ্য সার্ভে, এই জরিপ কাজটি চালিয়েছিল অন ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজালের উপর। 2 নম্বর কোশ্চেন হচ্ছে হোয়াট পার্সেন্টেজ অফ ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস are found in the survey to be contaminated by pesticide, অর্থাৎ কী শতাংশ, কী পরিমাণ, কী কোনো শাকসবজি এবং ফলমূলে আমরা এই জরিপে দেখতে পেয়েছি যে কীটনাশকের উপস্থিতি রয়েছে। আমরা অ্যান্সারটা প্যাসেজ থেকেও তুলে দিতে পারবো, অর্থাৎ অ্যারাউন্ড 50% অফ ভেজিটেবলস অ্যান্ড 35% অফ ফ্রুটস আর ফাউন্ড, এখানে 8টা ছুটে গেছে, এখানে 8 দিতে হবে, আর ফাউন্ড ইন দ্য সার্ভে টু বি কন্টামিনেটেড বাই পেস্টিসাইডস। তো এইভাবে আমাদের শর্ট কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে। আর এই প্যাসেজটি যদি সেকেন্ড প্যাসেজ হিসেবে আসে তাহলে এখানে ফ্লো চার্টের কোশ্চেন আসবে। আমরা এখন ফ্লো চার্টের কোশ্চেন আসলে কীভাবে করবো সেটি দেখব। আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বর কোশ্চেন হিসেবে প্যাসেজটি আসলে লেখা থাকবে রিড দ্য passage again and make short notes in each of the boxes showing the findings of the survey mentioned in the passage, অর্থাৎ এখানে যে জরিপ কাজ চালানো হয়েছিল, অর্থাৎ এর অর্থ হচ্ছে যে এখানে এই জরিপ কার্যের যে ফলাফলগুলো পাওয়া গেছে তারই ধারাবাহিক ফল অন্যান্য 5টি বক্সে লিখতে হবে।
তাহলে আমরা অ্যান্সারটি দেখব কীভাবে লিখতে হবে। প্রথম বক্সে যেটি দেওয়া থাকবে প্রশ্নে সেটি আমরা হুবহু তুলে দেবো। 1 নম্বর দেওয়া আছে কালেক্টিং অ্যান্ড টেস্টিং ফুড স্যাম্পলস, তারপরে একটা অ্যারো চিহ্ন দেবো। 2 নম্বর বক্সে আমরা লিখব মিল্ক প্রোডাক্টস, মিল্ক, ফিশ এটসেট্রা দিলে ভালো হয়। এখানে কন্টেইনিং ব্যান্ড পেস্টিসাইডস, অর্থাৎ প্রথমটি যেহেতু এখানে প্রেজেন্ট পার্টিসিপেলে দেওয়া আছে আমাদের পরেরগুলো পার্টিসিপেলে দেওয়ার চেষ্টা করতে হবে। আর আমাদের এখানে উল্লেখ করতে হবে যে আসলে কোন খাদ্যজাত পণ্যে নিষিদ্ধ কীটনাশক উপস্থিত আছে, তাই আমরা এখানে এই সাবজেক্টটি উল্লেখ করেছি, অর্থাৎ মিল্ক প্রোডাক্টস, মিল্ক, ফিশ। তারপরে আমরা একটি প্রেজেন্ট পার্টিসিপেল ব্যবহার করেছি কন্টেইনিং ব্যান্ড পেস্টিসাইডস দিয়ে, এটাকে শর্ট নোট আকারে ব্যবহার করেছি। তাহলে আমরা এখানে লিখব 2 নম্বরে লিখব মিল্ক প্রোডাক্টস, মিল্ক, ফিশ কন্টেইনিং ব্যান্ড পেস্টিসাইডস, তারপরে একটা অ্যারো চিহ্ন দিতে হবে। তারপরে আবার 3 নম্বর বক্সে আমরা লিখব পেস্টিসাইডস ফাউন্ড ইন ফুডস 3 to 20 টাইমস গ্রেটার দ্যান দ্য লিমিট, অর্থাৎ কীটনাশক পাওয়া গেছে খাদ্যের মধ্যে 3 থেকে 20 গুণ বেশি, যা সহনশীল মাত্রার চাইতে। অর্থাৎ 3 নম্বর বক্সে আমরা লিখলাম পেস্টিসাইডস ফাউন্ড ইন ফুডস 3 to 20 টাইমস গ্রেটার দ্যান দ্য লিমিট। তারপর আমরা একটা অ্যারো চিহ্ন দেবো এভাবে। আর যেহেতু পরের পেজে যাওয়ার আমাদের উপায় নাই, আমরা নিচেই 4 নম্বর বক্সে লিখব অ্যারাউন্ড 50% ভেজিটেবলস অ্যান্ড 30% ফ্রুটস ফাউন্ড কন্টামিনেটেড, অর্থাৎ 50% শাকসবজি এবং 30% ফলমূলে ভেজাল হিসেবে পাওয়া গেছে। তারপরে আমরা একটি অ্যারো চিহ্ন দেবো এভাবে দিয়ে 5 নম্বর বক্সটি তার পাশেই লিখব। 5 নম্বরে লিখব টার্মারিক অ্যান্ড কোরিয়ান্ডার অলসো ফাউন্ড কন্টামিনেটেড, অর্থাৎ হলুদ, ধনে এর মধ্যেও ভেজাল পাওয়া গেছে। কী লিখব? টার্মারিক অ্যান্ড কোরিয়ান্ডার অলসো ফাউন্ড কন্টামিনেটেড। তারপরে আমরা একটা অ্যারো চিহ্ন দেবো। 6 নম্বর বক্সে আমরা লিখব রাইস অলসো ফাউন্ড কন্টামিনেটেড উইথ হার্মফুল কেমিক্যালস, অর্থাৎ চালও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দ্বারা ভেজাল হিসেবে পাওয়া গেছে। আমরা এইভাবে 2 নম্বর প্রশ্নটি শর্ট নোটস ফ্লো চার্টের ভিতরে এভাবে লিখব। এখানে নম্বর হচ্ছে প্রতিটি বক্সের জন্য নম্বর বরাদ্দ 2, সর্বমোট নম্বর হচ্ছে 10। সুতরাং বুঝে শুনে যদি অ্যান্সারটি লেখা যায় তাহলে পরীক্ষায় 10-এ 10ই পাওয়া যাবে। আর সামারি হিসেবে যদি এই প্যাসেজটি পরীক্ষায় আসে তাহলে আমি আগে বলেছি যে এই প্যাসেজটি যদি সেকেন্ড প্যাসেজে না আসে, থার্ড প্যাসেজ হিসেবে আসে, তাহলে নিশ্চয়ই আমরা এই প্যাসেজটি শর্ট কোয়েশ্চেন আমরা চর্চা করে রাখছি। তো শর্ট কোয়েশ্চেনে যে অ্যান্সারগুলো হবে সেগুলো আমরা কোনো সিরিয়াল নম্বর দেওয়া ছাড়া হুবহু তুলে দেবো, এবং সেটা 2/3 একটি পৃষ্ঠার অথবা অর্ধেক পৃষ্ঠার কম নয়, আবার ফুল পৃষ্ঠায় পুরো পৃষ্ঠায় নয়। এইভাবে আমরা একটা সামারি লিখব, তাহলে সে সামারিতে আমরা 10 on 10 পাবো। আজকের মতো তো এই ছিল আমাদের আজকের আলোচনা সিম প্যাসেজ নিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। এই প্যাসেজটি যদি 3 নম্বর প্যাসেজে অর্থাৎ 3 নম্বর কোশ্চেনে আসে তাহলে এই প্যাসেজ থেকে সামারি লিখতে বলা হবে। আমরা একটি সহজ নিয়ম বলে থাকি, সেটা হলো যে আমরা যে প্যাসেজে প্র্যাকটিস করছি না কেন সেটা ফার্স্ট প্যাসেজ, সেকেন্ড প্যাসেজ এবং থার্ড প্যাসেজ হিসেবে করছি। তাই যদি আমাদের ফার্স্ট প্যাসেজ হিসেবে অর্থাৎ শর্ট কোশ্চেনের অ্যান্সার আমাদের প্র্যাকটিস করা থাকে তাহলে সেই অ্যান্সারগুলি আমরা সিরিয়ালি এখানে ওয়ান আফটার অ্যানাদার লিখে দেবো, তাহলে আমাদের সামারিটা হয়ে যাবে। তবে আমি এখানে একটি সামারি উপস্থাপন করেছি, আর মনে রাখতে হবে সামারি যেন অর্ধেক পৃষ্ঠার কম না হয় এবং 2/3 পৃষ্ঠার বেশি না হয়, অর্থাৎ পুরো পৃষ্ঠা লেখা যাবে না, অথবা হাফ পৃষ্ঠারও কম যেন না হয়, অর্থাৎ 2/3 পৃষ্ঠার মধ্যে সামারিটি লেখা শেষ করতে হবে। আমরা এখন সামারিটা পড়ব। এখানে কিভাবে দিয়েছি আমরা সেটা সবাই মনোযোগ সহকারে শুনবো। আমি বাংলা অর্থ সহকারে সামারিটা পড়ছি। সামারি এভাবে অ্যান্সার লেখার সময় নিজে সামারি লিখতে হবে। সামারি লিখে আমরা সামারি হিসেবে যে সেন্টেন্সগুলো লেখার প্রয়োজন সেগুলো আমরা লিখব। এখন আমি পড়ছি, যেমন ফুড অ্যাডাল্টারেশন হ্যাজ বিন এ ম্যাটার অফ কনসার্ন নাওয়াডেজ। তো ফুড অ্যাডাল্টারেশন হ্যাজ বিন মানে খাদ্য ভেজাল হয়ে গেছে, ম্যাটার অফ কনসার্ন মানে একটা উদ্বেগের বিষয় নাওয়াডেজ আজকাল। A recent survey has found that একটা সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে বা সাম্প্রতিক জরিপে দেখা গেছে যে অ্যারাউন্ড 50% অফ ভেজিটেবলস অ্যান্ড 35% অফ ফ্রুটস, অর্থাৎ 50% শাকসবজি এবং 35% ফলমূলে পাওয়া গেছে ইন দ্য সার্ভে জরিপে টু বি কন্টামিনেটেড, ভেজাল হিসেবে পাওয়া গেছে বাই পেস্টিসাইডস, কীটনাশকের দ্বারা। A 15-member team of the National Food Safety Laboratory with support from the Food and Agriculture Organization conducted the survey on food adulteration, অর্থাৎ ন্যাশনাল ফুড সেফটি ল্যাবরেটরি 15 সদস্যের একটি দল তারা খাদ্য কৃষি সংস্থার কাছ থেকে সহায়তা নিয়ে কন্ডাক্টেড দ্য সার্ভে এই জরিপ কাজটি চালিয়েছে অন ফুড অ্যাডাল্টারেশন, খাদ্য ভেজালের উপর। আর্সেনিক অ্যান্ড ক্রোমিয়াম অ্যাবাভ সেফটি লিমিটস ওয়ার ডিটেক্টেড। আর্সেনিক এবং ক্রোমিয়াম
সহনশীল মাত্রারূপে পাওয়া গেছে কোথায় ডিটেক্টেড শনাক্ত করা হয়েছিল ইন এ টোটাল অফ 5 আউট অফ 13 রাইস স্যাম্পলস, অর্থাৎ 13টা চালের নমুনার মধ্যে 5টার মধ্যেই পাওয়া গেছিল। বিসাইডস তাছাড়া মিল্ক প্রোডাক্টস অ্যান্ড ফিশ কন্টেন্ট ব্যান্ড পেস্টিসাইডস, তাছাড়া দুগ্ধজাত পণ্য এবং মাছের মধ্যেও ক্ষতিকর কীটনাশকের উপস্থিতি পাওয়া গেছিল। ইভেন দ্য স্পাইস পাউডার্স আর অলসো কন্টামিনেটেড উইথ হার্মফুল কেমিক্যালস, এমনকি যে মশলাজাতীয় পণ্য আছে সেগুলোর মধ্যে ভেজাল পাওয়া গেছে বা মিশ্রণ পাওয়া গেছে কিসের ক্ষতিকর রাসায়নিক দ্রব্য। অ্যাজ এ রেজাল্ট হিউম্যান লাইফস আর অ্যাট স্টেক ডিউ টু দিস ফুড অ্যাডাল্ট্রেশন। এর ফলে কী হয়েছে যে মানব জীবন এখানে একটা ছুটে গেছে, একটা দিতে হবে যে মানব জীবন সংকটের মধ্যে বা ঝুঁকির মধ্যে পড়ে গেছে খাদ্য ভেজালের কারণে। মনে রাখতে হবে এখানে একটা ছুটে গেছে, একটা উল্লেখ করতে হবে যে হিউম্যান লাইফস আর অ্যাট স্টেক ডিউ টু দিস ফুড অ্যাডাল্ট্রেশন। তো এইভাবেই আমরা সামারি লিখব, তাহলে আমরা 10 মার্কসের মধ্যে অন্তত 8-9 ইনশাল্লাহ এখান থেকে পেয়ে যাবো। তো সকলকে ধন্যবাদ আজকে ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আমার পরবর্তী ক্লাস ভিডিও দেখার মধ্যে জানিয়ে এখানে বিদায় নিলাম।